প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস রোগের নানা জটিলতা নিয়ে। আমরা দেখি ডায়াবেটিস রোগ কন্ট্রোল নেই, কেউ চোখে দেখছেন না, কেউ কারো পায়ের বোধ শক্তি নেই, কারো পায়ে গ্যাংগ্রিন, আলসার, কারো দেখা যাচ্ছে যে ব্রেন স্ট্রোক করে গেছে। এই বিষয়গুলো কেন হয় আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ। তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ। 2 জানুয়ারি 1976 সালে শেরপুরে জন্মগ্রহণ করেন। নারায়ণখোলা প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষা জীবন শুরু করে মৃত্যুঞ্জয় স্কুল ময়মনসিংহ থেকে মাধ্যমিক এবং আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করেন। অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি এবং বারডেম ও BCPS থেকে উচ্চশিক্ষা লাভ করেন। চাকরি জীবনের শুরু হয় শেরপুর উপস্বাস্থ্য কেন্দ্র দিয়ে, পরবর্তীতে সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আজীবন স্বাস্থ্যসেবা দিয়ে যেতে চান তিনি। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ডায়াবেটিক রোগের জটিলতাগুলো কি? ডায়াবেটিস দুই রকমের জটিলতা আছে। একটা হচ্ছে যে স্বল্পমেয়াদী জটিলতা অথবা তাৎক্ষণিক জটিলতা, আরেকটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী জটিলতা। কেমন? তো ডায়াবেটিস চিকিৎসার জন্য যে রুগীদের যে ইমার্জেন্সি আগ্রহ সেগুলো কিন্তু কম থাকে, কারণ হচ্ছে যে এই জটিলতা আসতে অনেক সময় লাগে। এটা হলে তো চোখে খচখচ করে না, পেটেও ব্যথা করে না, সুতরাং যখন তখন রুগীরা হয়তো আসতে চায় না। তো স্বল্পমেয়াদী জটিলতাগুলোর মধ্যে যে দুইটা ভয়াবহ জটিলতা রয়েছে, একটা হচ্ছে যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, মানে হচ্ছে অতিরিক্ত ডায়াবেটিস হয়ে গিয়ে ডায়াবেটিসের বিষক্রিয়া, এবং এর সাথে রয়েছে HHS বলে হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক কমা, অতিরিক্ত সুগার বেড়ে গিয়ে যে অজ্ঞান মতো অবস্থা, যেটা এই দুটো হচ্ছে যে হাইপার হয়ে, আর আরেকটা হচ্ছে হাইপো হয়ে চিকিৎসাজনিত কারণে। চিকিৎসা কম হলেও সমস্যা, আবার চিকিৎসা বেশি হলেও সমস্যা। আমরা গবেষণা করে দেখেছি যে যারা হাইপো হয় তাদের শতকরা 80% হচ্ছে যে হয় সময় মতো খায় নাই, অথবা সে পরিমাণে কম খেয়েছে, অথবা একেবারেই খাবার খায় নাই। হ্যাঁ, তো এইগুলোর জন্যই আসলে মেইনলি হাইপোগ্লাইসেমিয়াটা হয়। আর দীর্ঘমেয়াদী জটিলতার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ব্রেন স্ট্রোক হওয়া, কিডনি নষ্ট হয়ে যাওয়া, তারপর হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাওয়া, তারপরে চোখে রক্তক্ষরণ হয়ে চোখ অন্ধ হয়ে যাওয়া, এবং পায়ে ঘা হওয়া, পায়ে গ্যাংগ্রিন হওয়া, যৌন জটিলতা দেখা দেয়া, এগুলো সবই কিন্তু চামড়ার ক্ষতি হওয়া, হ্যাঁ, ডায়াবেটিক ডার্মোপ্যাথি, সবই কিন্তু দীর্ঘমেয়াদী জটিলতা। কিন্তু এগুলো বলার আগে আমি একটু বলে নিতে চাই যে প্রত্যেকটা জটিলতাই কিন্তু প্রতিরোধযোগ্য। কোনো ডায়াবেটিস রোগী যেন মনে না করে যে আমার ডায়াবেটিস হয়েছে সুতরাং আমার হার্ট অ্যাটাক হবেই, আমার ডায়াবেটিস হয়েছে আমার ব্রেন স্ট্রোক হবেই, আমার ডায়াবেটিস হয়েছে আমার চোখ অন্ধ হবেই। এটা কিন্তু সঠিক নয়। ডায়াবেটিস হয়েছে, অনেক পেশেন্ট আছে আমাদের 30 বছরে ডায়াবেটিস হয়ে গেছে, এখন পর্যন্ত তার কোনো রকম কোনো জটিলতা হয়নি, না স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী। সুতরাং ভালো চিকিৎসা যদি উনি করেন, নিয়মিত যদি চিকিৎসকের সাথে দেখা করেন, এবং তাকে যে নিয়মকানুনগুলো আমরা বলে দেবো সেটা যদি মেনটেন করেন, জটিলতা বলার আগে আমি বলে দিই প্রত্যেকটা জটিলতাই প্রতিরোধযোগ্য। তো নিয়ন্ত্রণের ক্ষেত্রে তো আপনার ওষুধপত্রের পাশাপাশি খাদ্যাভ্যাসে আপনার কথা বলে থাকেন, আপনারা ব্যায়াম বা হাঁটা চলার কথা বলে থাকেন, এই তিনটেই কিন্তু মানতে হবে, নাহলে তো আসলে ডায়াবেটিস কন্ট্রোল থাকার সম্ভাবনা অনেক কম থাকে। এখানে আমরা 4টা ডির কথা বলি, আগে 3টা বলতাম, ডিসিপ্লিন, ডায়েট এবং ড্রাগ। এখন একটা জিনিস যোগ হয়েছে, ড্রিম, মানে হচ্ছে ঘুম। কেউ যদি 6 ঘন্টা প্রতিদিন না ঘুমায় তাহলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল থাকে না। সে যদি নিয়মিত না হাঁটে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল থাকবে না। তার যদি খাদ্যাভ্যাস সুষম না হয় তাহলে ডায়াবেটিস কন্ট্রোল থাকবে না। তাহলে এই যে সব কিছু মিলিয়েই কিন্তু আসলে চিকিৎসাটা এবং জটিলতার প্রতিরোধ। ডায়াবেটিস চিকিৎসার একটা উদ্দেশ্য হচ্ছে যে জটিলতা প্রতিরোধ করা, এটাকে বলি আমরা সেকেন্ডারি প্রিভেনশন। ডায়াবেটিস হয়ে গেছে কিন্তু জটিলতা যদি যেন না হয় সেটাও কিন্তু পার্ট অফ প্রিভেনশন। তো এই ক্ষেত্রে স্যার আপনার কাউন্সেলিং বা মোটিভেশন, মানে আমাকে ভালো থাকতে হবে, এই মোটিভেশনটা, সে যেমন ভাত খাচ্ছে সেরকম ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যে নিয়মকানুনগুলো বা খাদ্যাভ্যাস বা ওষুধগুলো তাই কিন্তু সেইভাবে ব্যবহার করতে হবে, ঘরে বসেই কিন্তু সুগারটা সে মেপে নিতে পারে যে কন্ট্রোল আছে কিনা। অ্যাবসলিউটলি। যদি আপনি চোখের সামনে না দেখেন যে আপনার কি হচ্ছে, তাহলে কিন্তু আপনার কন্ট্রোলের প্রতি, আবার চেঞ্জ হওয়ার প্রতি কিন্তু আপনার মোটিভেশনটা থাকবে না। আপনি যদি দেখেন যে আপনি দাওয়াত খেলেন,
দাওয়াত খাওয়ার পরে এমনিতে আপনার ডায়াবেটিস ভালো আছে, দাওয়াত খেলেন, দাওয়াত খাওয়ার পরে আপনি ফিন্নিটা খেলেন অথবা জর্দাটা খেলেন, খাওয়ার পরে মেপে দেখলেন আপনার ডায়াবেটিস 20 হয়ে গেছে, তখন আপনার মাথায় স্ট্রাইক করবে যে আমার ডায়াবেটিস 20 হয়ে গেল, তাহলে তো মনে হয় এই খাওয়াটা ঠিক হয়নি। কিন্তু যে না মাপেন তাহলে কিন্তু একই কাজ আপনি আবারও করবেন। সুতরাং আপনি যে কথাটা বলছেন অ্যাবসলিউটলি ঠিক, যে মাপাটা কিন্তু একটা পার্ট অফ ট্রিটমেন্ট। ব্রেনটাকে আপনাকে টিউনিং করার জন্য যে না এটা করা উচিত। আপনি হাঁটলেন, সাপোজ হাঁটার পরে আপনি মেপে দেখলেন যে আপনার ডায়াবেটিস 7.5-এ চলে আসছে, 7.5 চলে আসছে, আপনার একটা মনটা খুব ভালো লাগবে, যা এত সুন্দর ডায়াবেটিস চলে আসছে, তার মানে তো হাঁটাটা খুব কাজে দিল আমার। মনিটরিং করা এটা কিন্তু অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আমরা দেখি যে অনেক সময় চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে, আসলে ডায়াবেটিসের সাথে দৃষ্টিশক্তি হারানোর কি সম্পর্ক? এটাতে যাওয়ার আগে আমি একটু, যেহেতু মনিটরিং বলছি, একটু বলে নেই যে আগে যেরকম আমরা ইউরিন পেশাব জাল দেওয়া হতো না বেনেডিক্ট সলিউশনে, যে লাল হয় নীল হয়, শুধু যারা অনেক বয়স্ক রোগী তারা জানেন যে পেশাব গরম করে স্পিরিট ল্যাম্পে বেনেডিক্ট সলিউশনে দেখা হতো, তারপরে কি আসলো গ্লুকোমিটারে সুগার দেখা। কেমন এখন যে লেটেস্ট টেকনোলজি, যে মানে আমরা সহজ করে দিই আসলে যে মনিটরিংটা, সেটা হচ্ছে সিজিএম বলে একটা যন্ত্র আছে। সিজিএম মানে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, কিছু না একটা স্টিকারের মতো। স্টিকারটা আপনি এখানে, এটা তো একটা মানে ইয়ে থাকে, সেন্সার থাকে, স্টিকারটা লাগিয়ে রাখবেন এবং আপনার স্মার্টফোনে 24 ঘন্টায় সুগার কত আছে 24 আওয়ার্স দেখাতে থাকবে। এটা হচ্ছে যে এখন লেটেস্ট যে টেকনোলজি, এটা কিন্তু এখন বাংলাদেশে চলে এসছে এবং এই টেকনোলজির মাধ্যমে কিন্তু অনেক পেশেন্ট যারা হচ্ছে যে খোঁচা দিয়ে সুগার মাপতে চায় না, অনেকে বললেও দেখবেন যে রাজি হয় না, যে না ভালো লাগে না, ব্যথা লাগে, হ্যাঁ আলসেমির কারণে মাপে না অনেক সময়, তাদের যদি স্টিকার লাগিয়ে রাখেন তাহলে দেখবেন যে 24 ঘন্টা আপনি দেখতে পাচ্ছেন, পেশেন্ট নিজেও দেখতে পারবে নিজের ফোনে, এবং তার যে কেয়ার গিভার, তার হয়তো ছেলে অথবা তার মেয়ে অথবা তার হাজব্যান্ড অথবা তার ওয়াইফ, তার মোবাইলেও কিন্তু ট্যাগ করা যাবে এটা। সুতরাং উনিও দেখতে পারবে বাসা থেকে বসে যে তার ডায়াবেটিসটা কত আছে আসলে। তো এটা তো স্যার চমৎকার একটা ডিভাইস স্যার, এটা খুবই আসলে চমৎকার নাম কি, device। কখন হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবল কি? হ্যাঁ, এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে এবং এই স্টিকারটা, একটা স্টিকার লাগালে 14 দিন পর্যন্ত থাকে এবং এটা পরে গোসলও করা যায়। এটা আপনি যদি 2 ঘন্টা সুইমিং পুলেও থাকেন তাহলে স্টিকার খুলবেন, এমনভাবে জিনিসটা তৈরি করা। সে এবং আগে বেশ ব্যয়বহুল ছিল, কিন্তু এখন অনেক স্বল্প মূল্যে আমরা এখন পাচ্ছি। স্পেসিফিক নাম আছে কিনা বলার জন্য না, স্টিকার ডায়াবেটিক স্টিকার মানে এটাকে আমরা বলি সিজিএম। সিজিএম মানে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং যারা ডায়াবেটিস বিশেষজ্ঞ আছেন তাদের কাছে গেলেই কিন্তু তারা কানেকশনটা পেয়ে যাবে যে কোথায় যেতে হবে, কি নিতে হবে। আমাদের কাছে স্পেসিফিক কার্ড আছে যেগুলো দিয়ে উনি এই জিনিসটা অ্যাভেলেবল পাবে, কিন্তু একদম ফার্মেসিতে গিয়ে এটা পাবে না উনি। এটা যারা ম্যানুফ্যাকচারার আছে তাদের কাছ থেকে গিয়ে নিতে হয়। ট্রেনিংয়ের ব্যাপার থেকে কীভাবে লাগাতে হয় এগুলো ট্রেনিং দিয়ে দেওয়া হয়। সেজন্য এমনিতে বাজারে, খোলা বাজারে পাওয়া যায় না। যারা মানে এটা তৈরি করেন তাদের অফিস আছে, সেই অফিসে গিয়ে উনি নিতে পারেন। যেমন চোখের অন্ধত্বের কথা বলছিলেন। জি জি, আমরা সেখানে আসছি। সেটা হচ্ছে চোখের অন্ধত্ব, যে বিষয়টা হচ্ছে যে যখন দীর্ঘমেয়াদী ডায়াবেটিস কন্ট্রোল থাকে না, তখন আমাদের শরীরে কিন্তু প্রত্যেকটা জায়গায় রক্তনালী থাকে। কেমন হার্টে যেমন রক্তনালী, ব্রেনে যেমন রক্তনালী, চোখের ভিতরে কিন্তু এরকম নেটওয়ার্কের মতো, জালের মতো রক্তনালী থাকে এবং সবচেয়ে ঘনত্ব বেশি রক্তনালী হচ্ছে রেটিনার মধ্যে। তো রেটিনার মধ্যে যখন রক্তনালীর তার যখন ব্লক হইতে থাকে, তখন হচ্ছে এটাকে বলে অ্যাঞ্জিওজেনেসিস বলে, নিউ ভ্যাসকুলারাইজেশন, মানে নতুন নতুন রক্তনালী তৈরি হতে থাকে যেহেতু রক্ত সঞ্চালন কম হচ্ছে। এবং নতুন রক্তনালীগুলা কিন্তু খুব পোরাস থাকে, মানে এটা থেকে কিন্তু লিকেজ হওয়ার চান্স থাকে, সহজেই ছিঁড়ে যাওয়ার ছিঁড়ে যাওয়ার চান্স থাকে এবং লিকেজ হয়ে ব্লাড কিন্তু এটার মধ্যে চোখের মধ্যে জমে যায়। কেমন এটাকে বলে ভিট্রাস হ্যামোরেজ। তো এগুলো কিন্তু হয়ে চোখের কিন্তু জটিলতা হতে পারে। এবং ডায়াবেটিস যখন 7%-এর উপরে থাকবে, 3 মাসের গড়ের ডায়াবেটিস, HbA1c, কেমন 3 মাসের গড় ডায়াবেটিস 7%-এর বেশি থাকে, তাহলে কিন্তু প্রতি মুহূর্তে আপনাকে বিন্দু 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 করে কিন্তু আপনার শরীরের রক্তনালী কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এই যে ডায়াবেটিস কন্ট্রোলের বিষয়টা, খালি পেটে 7-এর মধ্যে রাখা, ভরা পেটে 10-এর মধ্যে রাখা, 3 মাসের গড় ডায়াবেটিস, HbA1c 7%-এর মধ্যে রাখা, এটা যে রাখতে পারবে তাদের চোখের রেটিনোপ্যাথি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এবং আরেকটা আমি তথ্য দিয়ে দিই, কারোর চোখের সমস্যা থাক না থাক, কারোর কোনো অসুবিধা হোক না হোক, প্রতি বছর একবার করে চোখের স্ক্রিনিং করার জন্য কিন্তু রিকমেন্ডেশন আছে। এবং আপনি দেখবেন প্রত্যেকটা হাসপাতালে কিন্তু ডায়াবেটিক রুগীদের জন্য কিন্তু বিশেষ সুবিধার ব্যবস্থা আছে। আপনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি NIO-তে যদি যান, দেখবেন যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক আছে ওইখানে, মানে একটা নির্দিষ্ট রুমই আছে যেখানে আপনি এইটা টেস্ট করতে পারবেন। ঢাকা মেডিকেলে যান, যেখানে যাবেন, সরকারি হাসপাতালগুলোতে কিন্তু, বেসরকারি তো আছে কিন্তু সরকারিভাবেও কিন্তু কম খরচে কিন্তু এটার ব্যবস্থা আছে। স্যার আরেকটা বিষয় আমরা দেখি যে অনেক রুগী আমাদের কিডনি জটিলতায় ভুগছেন, ডায়ালাইসিসে যাচ্ছেন, কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন হচ্ছে, তাদের ক্ষেত্রে একটা সমীক্ষায় দেখা যায় যে বেশিরভাগ রুগী ডায়াবেটিস আক্রান্ত ছিলেন।
মানে ডায়াবেটিক রোগীদের কিডনিতে সমস্যা, এটা আসলে কিভাবে হয় বা কেন হয় বা কি প্রতিরোধ করার কোনো উপায় আছে কি? নাম্বার ওয়ান কজ ফর কিডনি ফেলিয়ার হচ্ছে ডায়াবেটিস এবং হাইপারটেনশন। কিডনির যে পরীক্ষাগুলো রয়েছে প্রতি বছর একটা আসলে রুটিন চেক কিন্তু ডায়াবেটিস রোগীদের করা উচিত। অনেকে দেখবেন যে শুধুমাত্র সুগারটা চেক করে, আর কিছু করে না, সেটাও ঠিক না। হ্যাঁ, প্রতি 3 মাস 6 মাস পরও কিছু বাধা টেস্ট আছে যেগুলি করা উচিত, এবং কিডনি টেস্টটাও আসলে বছরে একবার করা উচিত। এবং সেই টেস্টটা কী করতে হয়, এটা বলে মাইক্রো অ্যালবুমিন। এটা রুগীরাও জানুক, তাহলে সে ডাক্তারের সাথে আলোচনাটায় আসতে পারবে যে মাইক্রো অ্যালবুমিন যে পরীক্ষাটা, এটা আমার করা হয়েছে কিনা ডাক্তার সাহেব। হ্যাঁ, মাইক্রো অ্যালবুমিন মানে কিডনির মাইক্রোস্কোপিক সমস্যা। যে মাইক্রোস্কোপিক সমস্যা 30 থেকে 300 পর্যন্ত প্রোটিন যদি যায়, তাহলে আমরা এটাকে বলি, নর্মাল হলো 330-এর নিচে, 300 থেকে 30 থেকে 300 পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে মাইক্রো অ্যালবুমিন। এটা আর 300-র উপরে গেলে ম্যাক্রো। তো 30 থেকে 300-র মধ্যে যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু এটা রিভার্সেবল, এটা হচ্ছে সম্পূর্ণ নিরাময়যোগ্য কিডনির রোগ। কিন্তু আমরা যদি এই নজরদারিটা না করি, তাহলে কিন্তু যখন 300 পার হয়ে যাবে প্রোটিন, তখন কিন্তু আমার চিকিৎসা করার কোনো লাভ নাই। স্যার, এই পরীক্ষাটা কি ইউরিনের মাধ্যমে করা হয়? ইউরিনের মাধ্যমেই পরীক্ষাটা করা হয়। ইউরিনের মধ্যে যে প্রোটিন, মাইক্রোস্কোপিক প্রোটিন কতটুকু যাচ্ছে সেটা দেখা হয়। এটাকে বলে আমরা এসিআর, অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও। ইউরিনে অ্যালবুমিন আর ক্রিয়েটিন রেশিও করে দেখতে হয় যে 30 থেকে 300-র মধ্যে আছে কিনা। সেক্ষেত্রে ঝাঁপায় পড়তে হয় যে না, এখনই তাকে কিডনিটাকে মানে প্রতিরোধ রক্ষা করা যাবে, করার ভালো রক্ষা এখনই যাবে। সব থেকে ভালো সময়। এই সময়টা, এই সুযোগের জন্য আসলে আমরা আহ্বান জানাবো রুগীদের যেন কমপক্ষে বছরে একবার করে কিডনি পরীক্ষা করে। স্যার, এছাড়া ডায়াবেটিস ক্ষেত্রে আরেকটা আমরা বিষয় দেখি, নিউরোপ্যাথি। এটা খুব কমন পাওয়া যায়, যে সে পায়ে হাত পায়ে বোধ শক্তি পাচ্ছে না, ঝিঝি করছে, এটার কি কারণ? তার আগে একটু আগের প্রশ্নটা একটু সাপ্লিমেন্ট করে নেই। এখন হচ্ছে ডায়াবেটিসের কিছু আধুনিক চিকিৎসা রয়েছে, যেটা কিন্তু আগে আমরা ছিলাম কি গ্লুকোসেন্ট্রিক, শুধুমাত্র সুগারটা নিয়েই চিন্তা করতাম যে সুগারটা কন্ট্রোল হয়ে গেলে মানে আমি নিশ্চিন্ত। কিন্তু এখন অনেক আধুনিক ওষুধ রয়েছে যেটা সুগার কন্ট্রোলের পাশাপাশি আপনার কিডনিকেও প্রোটেকশন দিবে। দুইটা গ্রুপ অফ মেডিসিন, খুবই অত্যাধুনিক মেডিসিন, এবং এটা বাংলাদেশে আছে এবং বাংলাদেশে তৈরিও হচ্ছে। এটাকে একটার নাম হচ্ছে SGLT2 ইনহিবিটর। এটা একটা গ্রুপ, স্পেসিফিক কোনো ওষুধের নাম না এটা। এটা একটা গ্রুপ SGLT2 ইনহিবিটর। এটা কিন্তু কিডনির প্রোটেকশন দেয় এবং প্রায় 34% ক্ষেত্রে হার্ট অ্যাটাককেও প্রোটেকশন দেয়। ডায়াবেটিসের ওষুধ কিন্তু এটা ট্যাবলেট। আরেকটা ওষুধ রয়েছে ইনজেকশন, GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। এটাও কিন্তু কিডনির আয়ুটাকে বাড়ায়, হার্ট অ্যাটাক হওয়ার থেকে মানুষকে বাঁচায়। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে ডায়াবেটিক যারা যারা উপযুক্ত এই ওষুধ নেওয়ার জন্য, তাদেরকে কিন্তু এই ডায়াবেটিসের ওষুধের পাশাপাশি কিন্তু আমরা এই ধরনের কম্পেলিং ইন্ডিকেশন যেটা দিতে হবে এই রোগীকে কিডনির প্রোটেকশনের জন্য, ওরকমভাবে আমরা চিন্তা করি যে একই ওষুধে একই ঢেলে আমরা 3টা পাখি মারতে পারি কিনা। একই ওষুধে আমরা ডায়াবেটিস প্রতিরোধ, একই ওষুধের ওজন নিয়ন্ত্রণ, একই ওষুধে কিডনির প্রোটেকশন দিতে পারি কিনা, সেই চেষ্টা কিন্তু এখন আমরা করছি। তো নার্ভের বিষয়টা হচ্ছে, আমাদের নার্ভের কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু পুষ্টির দরকার, এই নার্ভেরও পুষ্টির দরকার। ঠিক আছে, এটা ভেসো নার্ভারাম বলে একটা রক্তনালী আছে যেটা ওই নার্ভের মধ্যে গিয়ে পুষ্টি দেয়। এবং ডায়াবেটিসের কারণে যেটা বললাম যে সারা শরীরে জালের মতো রক্তনালী আছে, নার্ভের মধ্যে রক্তনালী আছে, এবং এই রক্তনালীটা বন্ধ হয়ে যেতে পারে। নার্ভের রক্তনালী বন্ধ হয়ে গেলে নার্ভের যে রক্ত সঞ্চালন, পুষ্টি নষ্ট হয়ে যায়। আরও অনেক মেকানিজম আছে, কিন্তু এটাও একটা মেকানিজম, যাতে দেখা যায় যে ডায়াবেটিক রোগীর নার্ভটা কিন্তু দুর্বল হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং পায়ে বোধশক্তি কমে যেতে পারে। কেমন, বোধশক্তি কমে গেলে কি হবে, বোধশক্তি কমে গেলে সে মনে করেন গরমের মধ্যে পা রাখছে না ঠান্ডার মধ্যে পা রাখছে, একটা জায়গায় আঘাত পেলো কিনা, কেমন, সে কিন্তু বুঝতে পারবে না। যার ফলে নিউরোপ্যাথি হলে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে যে দ্রুতগতিতে অথবা যখন তখন মানুষ পায়ে আঘাতপ্রাপ্ত হয়, এবং তার যে ঘা হয়ে আছে, রক্ত বেরোচ্ছে, সে বুঝতেই পারছে না, কোনো ব্যথা নাই। হ্যাঁ, তো ব্যথা কিন্তু এটা কিন্তু একটা আশীর্বাদ। এটা কিন্তু অনেক সময় অনেকে আমরা ভুলভাবে এটা ইন্টারপ্রিট করি। ব্যথা কেন আশীর্বাদ? কারণ ব্যথা হলে আপনি বুঝতে পারবেন যে ওইখানে আপনার টিস্যু ড্যামেজ হচ্ছে, ওইখানে আপনার কষ্ট হচ্ছে ওই জায়গাটায়, এবং আপনি সেটার প্রতিরোধের চেষ্টা করবেন। কিন্তু ডায়াবেটিস রোগীর কী হয়, নার্ভগুলো নষ্ট হয়ে যায়। নার্ভ নষ্ট হয়ে গেলে দুইটা সমস্যা হয়, একটা হচ্ছে প্রতিরোধ সে করতে পারছে না, কোথায় খোঁচা খাচ্ছে অথবা গরমের মধ্যে পাপ ঝলসে যাচ্ছে, সে বুঝতে পারছে না। আরেকটা হচ্ছে হার্টে, ডায়াবেটিক রোগী কিন্তু হার্ট অ্যাটাক হলে অনেক ডায়াবেটিক বুঝতে পারে না, কারণ এইখানে যে নার্ভটা তার পেইন সেন্সেশন নিয়ে যায়, সে কিন্তু বুঝতে পারে না, যার ফলে হার্ট অ্যাটাক হয়ে সে যখন তখন খারাপ হয়ে যেতে পারে। সেজন্য এই যে নার্ভের যে সমস্যাটা আপনি বললেন, এই নার্ভের প্রোটেকশন ভালো ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু খুবই প্রয়োজনীয়। স্যার, এটা তো একটা হলো ভালো ডায়াবেটিস নিয়ন্ত্রণ, পাশাপাশি কোনো ঔষধ আপনারা দেন কিনা? তো সব কিছু মিলিয়ে আমরা আসলে ওই ভিটামিন B12-এর স্বল্পতা আছে কিনা তার শরীরে এটা মেপে দেখি, এবং যদি কখনো স্বল্পতা থাকে আমরা ভিটামিন B12 রিপ্লেস করলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল প্লাস ভিটামিন B12 রিপ্লেস করলে কিন্তু অনেক সময় দেখা যায় নার্ভটা নিউরোপ্যাথিটা প্রিভেন্ট করা সম্ভব, স্যালভেজ হয়ে যায়।
এটা একটা সুযোগ রয়েছে। সময় আমরা দেখি রুগীরা ঘা নিয়ে হসপিটালগুলোতে উপস্থাপিত হচ্ছে, আসতেছে যে তার পায়ে ঘা, এবং ঘা অনেক বড় বড় ঘা নিয়ে আসছে। স্যার এটা কিভাবে প্রিভেন্ট করা যায় স্যার, ডায়াবেটিক গ্যাংগ্রিন যেটাকে বলেন? দুইটা জিনিসের কারণে এটা হয় ডায়াবেটিক রোগীদের পায়ে গ্যাংগ্রিন। একটা হচ্ছে যে নার্ভ নষ্ট হয়ে যায়, প্রোটেকশন পাচ্ছে না। সেকেন্ড হচ্ছে রক্ত সঞ্চালন হচ্ছে না, পায়ের যে আঙ্গুলগুলিতে, চামড়াগুলিতে, মাংসগুলিতে সঞ্চালন না হলে সেখানে দেখা যায় যে গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে, সেখানে পুষ্টি পাচ্ছে না, নষ্ট হচ্ছে। আরেকটা হচ্ছে যে সুগার হচ্ছে জীবাণুর জন্য উত্তম খাদ্য। এই তিনটা জিনিস একসাথে মিলে কিন্তু পায়ে ঘা হয়। এবং খুব সাধারণ কিছু নিয়মকানুন আমি বলে দিই কীভাবে মানুষ পায়ে ঘা প্রতিরোধ করবে। আমরা অনেক সময় পায়ের উপর পা তুলে বসি। পায়ের নিচে আমাদের একটা নার্ভ থাকে, এটাকে বলে পপলিটিয়াল নার্ভ। এমনিতেই তো রক্তনালী কিছুটা হ্যাম্পার থাকে ডায়াবেটিক রোগীদের। তো পায়ের উপর পা তুলের জন্য বেশিক্ষণ বসি, তাহলে কিন্তু এই রক্ত সঞ্চালন কমে যাচ্ছে। আমরা অনেক সময় খুব ফ্যাশনেবল জুতা পরি। ডায়াবেটিস রোগীর জুতা কোনো সময় ফ্যাশনেবল হওয়ার মানে ঠিক না। বিশেষ করে দেখবেন যে অনেকে একদম পায়ের সামনের দিকটা চোখা থাকে, জুতাটা একদম নৌকার মতো চোখা। এইরকম জুতা পরা আসলে ডায়াবেটিক ঠিক না। অনেক ক্যাপাসিয়াস স্পেস থাকবে জুতার মধ্যে, এরকম জুতা পরতে হবে এবং নরম জুতা পরতে হবে। এবং যেটা হবে, সকালবেলা জুতা কিনবে না, কারণ সারা রাত ঘুমানোর পরে পাটা সকালবেলা হয়ে যায় ছোট, এবং তখন জুতা কিনলে সেই জুতাটাই বিকালবেলা দেখবেন কাজ করতে 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 পায়ে ঢুকছে, টাইট হয়ে যাচ্ছে, ঢুকে আছে পায়ে, এবং টাইট হওয়ার কারণে সেটা বিকেলবেলায় দেখা যায় রক্ত সঞ্চালন কমে যাচ্ছে পায়ে। সেজন্য আমরা ডায়াবেটিক রোগীকে বলি সবসময় জুতা কিনবেন শেষ বেলায়, যখন সারাদিন ঘুরতে ঘুরতে আপনার পাটা ফুলে আছে কিছুটা, এবং ওই সাইজের জুতাটা যদি আপনি কেনেন তাহলে কোনো দিন এটা টাইট হবে না। মোজাটা উল্টিয়ে পড়তে হবে, উল্টে পড়লে যেটা হবে যে সেলাইটা বাইরের দিকে চলে যাবে, পায়ে ঘর্ষণটা হচ্ছে না, পায়ে ইরিটেশন হচ্ছে না। আরেকটা গুরুত্বপূর্ণ পা ঘা রক্ষা করার জন্য হচ্ছে স্মোকিং প্রিভেনশন। কেউ যদি স্মোক করে তাহলে তার পায়ে রক্তনালীতে ঘা হওয়ার সম্ভাবনা একদম 100%। সেজন্য ডায়াবেটিক রোগীর জন্য এটা হারাম যে স্মোকিং করা। এক হচ্ছে হার্ট অ্যাটাক হবে, 2 নম্বর হচ্ছে ব্রেন স্ট্রোক হবে স্মোক করলে, আর 3 নম্বরে পায়ে ঘা হবে। সুতরাং এই যে ছোটো ছোটোগুলো যেটা আমরা বললাম, প্রতিদিন যখন আপনি জুতা পরবেন তখন জুতার মধ্যে একটু হাত দিয়ে দেখবেন আগে ভেতরে কাঁকড় আছে কিনা, কোনো পেরেক আছে কিনা। কারণ আপনার পায়ে তো বোধশক্তি কম, আপনি তো বুঝবেন না, যখন কাঁটা ঢুকে গেল আপনি টের পাবেন না। সেই জন্য আপনি আগেই হাত দিয়ে দেখে নেবেন জুতার পরার আগে ভেতরে কিছু আছে কিনা। কেমন যদি কিছু না থাকে তাহলে আপনি সুন্দরভাবে জুতাটা পরলেন। প্রতি রাতে ঘুমানোর সময় আপনি আগে বলতাম আয়না দিয়ে আপনি পায়ের তলাটা দেখেন কোনো ক্র্যাক হয়ে আছে কিনা। ক্র্যাক হয়ে থাকলে সাথে সাথে ময়েশ্চারাইজার মলম লাগিয়ে ঠিক করেন। এখন বলি যে মোবাইলের মধ্যে সবাই তো সেলফি তোলে, কেমন এখন পায়ের সেলফি তোলেন, সেলফি তুলে সুন্দরভাবে দেখেন সুন্দরভাবে যে কোথাও কোনো ক্র্যাক আছে কিনা। ইমিডিয়েটলি ক্র্যাক থাকলে সারাইতে হবে, নাহলে এই ক্র্যাকের মধ্যে দিয়ে জীবাণু ঢুকে আস্তে আস্তে গ্যাংগ্রিন, ঘা, উপর দিকে ওঠা, পা কাটা পড়া, অনেক কিছু হতে পারে। সুতরাং এই যে ছোটো ছোটো নিয়মগুলো বললাম, এটা যদি কেউ পালন করে তাহলে কিন্তু আমাদের এই পা কাটা পড়ার সম্ভাবনা, এই পঙ্গুত্ব কিন্তু আর ডায়াবেটিস থেকে আর হবে না। প্রফেসর ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, অনেক সুন্দর পরামর্শ পেলাম একজন ডায়াবেটিক রোগীদের তার কমপ্লিকেশন থেকে প্রিভেন্ট করার জন্য। কমপ্লিকেশন যে পরামর্শগুলো নিশ্চয়ই চ্যানেলের দর্শকদের অনেক উপকার আসবে। প্রিয় দর্শক, শরীরটা আপনার, সুরক্ষার দায়িত্ব আপনার। ডায়াবেটিস রোগ যদি হয়ে থাকে তার জটিলতা প্রিভেন্ট করতে হলে আমরা যে পরামর্শগুলো শুনলাম সেগুলো মেনে চললে নিশ্চয়ই এই ডায়াবেটিস রোগ থেকে যে কমপ্লিকেশনগুলো সেটা হবে না। দর্শক, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।